পরিবারতন্ত্রের ধারা পাল্টে দিতে চায় জামায়াত, নোয়াখালীর জনসভায় ডক্টর শফিকুর রহমান। রংপুর কালেক্টরেট মাঠে বিএনপির জনসভা, থাকবেন তারেক রহমান। নির্বাচনের দিন নিয়ে মানুষের মনে ভয় আছে বললেন নাহিদ ইসলাম, এনসিপির ইশতেহার প্রকাশ। প্রচার সরগরম নির্বাচনী মাঠ, ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যা 6টার প্রাইম নিউজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দুজন, আমি ফাইজা রাহলা, আমি আকাশ এহসান। দর্শক, এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। শুরুতেই বেলামের সৌজন্যে জানাবো জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। জামায়াত পরিবারতন্ত্রের ধারা পাল্টে দিতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। আগামীর বাংলাদেশ যুব সমাজের বলেও উল্লেখ করলেন তিনি। শুক্রবার ফেনী ও নোয়াখালীর নির্বাচনী জনসভায় এমন মন্তব্য তার। এদিন লক্ষ্মীপুর আর লাকসামেও বক্তব্য দেবেন জামায়াত ইসলামের আমির। শরীফুল ইসলামের তোলা ছবিতে মোহাম্মদ সুহাগ বিশ্বাসের রিপোর্ট। ফেনী জেলায় প্রথমবারের মতো জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা। শুক্রবার সকাল থেকেই ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মী সমর্থকরা। জোট সঙ্গীরাও মঞ্চে হাজির যথাসময়ে, ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়ুম। সকাল 11টায় জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যের শুরুতেই সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন তিনি। ফেনীর মানুষ সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় এলে নারীর নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে ঘরে বাইরে শতভাগ নিরাপত্তা পাবে নারীরা। বাংলাদেশের প্রত্যেকটা মাকে আমরা সেইভাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। ঘরে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় 2টা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এই 2 জিনিস এখন নেই, আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ আমরা এটা করব। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা ও গণভোটে হায়ের পক্ষে ভোট চেয়ে জামায়াতের আমির বলেন, পরিবারতন্ত্রকে লাল কার্ড দেখাবে তার দল। রাজার ঘরে জন্ম নিলেই রাজা হওয়া যাবে না, মন্ত্রীর ঘরে জন্ম নিলেও মন্ত্রী হওয়া যাবে না। তার আপন যোগ্যতা যদি থাকে, সে কেবল এই কাজের জন্য নির্বাচিত হবে। আমরা এমন বাংলাদেশ চাই, একজন সাধারণ রিক্সা চালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে একদিন যেন সেও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে। পরিচয় করিয়ে দেন ফেনীর 3টি সংসদীয় আসনে 11 দলীয় জোটের প্রার্থীদের। এরপর দুপুরে নোয়াখালীতে 11 দলীয় জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এই ফেনী জেলা, সেই ফেনী জেলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর এত বড় সমাবেশ। এই সমাবেশে নেতাকর্মীরা প্রত্যাশা করছেন আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে তাদের বিজয় সুনিশ্চিত হবে। মোহাম্মদ সুহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ফেনী। দুদিনের সফরে কুমিল্লায় যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সফরকালে জেলার গুরুত্বপূর্ণ 5টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। বিস্তারিত জানাতে আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, আপনি জানাবেন, আমরা যতটুকু শুনেছি জেলায় 5টি নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। কোথায় কোথায় এই জনসভায় উনি বক্তব্য রাখবেন এবং কিসের ভিত্তিতে আসলে এই 5টি স্থানকে নির্ধারণ করা হয়েছে? বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে?
ফায়জা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেটাতে আমি যদি বলি যে আসলে কুমিল্লায় 2 দিনের সফরে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আমি এই মুহূর্তে আছি কুমিল্লা টাউন হল মাঠে। আমার পিছনে হাজার হাজার নেতাকর্মী এখানে অপেক্ষা করছেন। সন্ধ্যায় 7টায় এখানে প্রধান অতিথি হিসেবে ডক্টর শফিকুর রহমান তিনি এসে এই জনসভায় যোগ দিবেন। এখন বর্তমানে তিনি লাকসাম অবস্থান করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি আসলে এই 2 দিন সফরে 30 তারিখ এবং 31 তারিখ যে সভাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে যে জামাত ইসলামের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু অনেক আনন্দিত। সেই সাথে কিন্তু আসলে যে ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু যে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন। সেই সাথে এখানে যিনি কুমিল্লা সদরে 6 আসনে যিনি প্রার্থী কাজী দিন মাহমুদ তিনি দাঁড়িপাল্লা নিয়ে বিভিন্ন ভোটারদের কাছেও কিন্তু ভোট চাচ্ছেন। এবং আজকের যে নির্বাচনী জনসভা অল্প কিছুক্ষণ পরে এখানে শুরু হবে। মূলত আসলে এই 12 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে লক্ষ্য রেখে কিন্তু এখানে 11 দলীয় জোটের যে নেতৃবৃন্দরা আছেন তারা কিন্তু এই জনসভায় উপস্থিত থাকবেন। তারা কিন্তু এখানে বক্তব্য রাখবেন। তো সব কিছু মিলে যদি বলি যে আসলে কুমিল্লায় 2 দিনের সফরে কিন্তু জামাত ইসলামীর যিনি আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু আসলে এই নির্বাচনী জনসভাগুলিতে বক্তব্য রাখবেন এবং তাদের যে নির্বাচনের বিভিন্ন রকমের উন্নয়নের প্রতিশ্রুতি সেগুলি তারা দিবেন। তবে আমি এই মুহূর্তে টাউন হলের বিষয়টা আমি যেটা দেখছি যে আসলে কানায় কানায় কিন্তু পূর্ণ হয়ে গেছে। এখানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসেছেন এবং 11 দলীয় জোটের বিভিন্ন নেতারাও কিন্তু বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু মিছিল নিয়ে কুমিল্লার ঐতিহ্যবাহী টাউন হল মাঠে কিন্তু এসেছেন। এবং আমার পিছনে হয়তো ছবিতে দেখা যাচ্ছে যে আসলে মানুষের উপস্থিতি, সবাই কিন্তু এখন অপেক্ষায় আছেন কখন এই নির্বাচনী জনসভার প্রধান অতিথি তিনি এখানে আসবেন এবং তার বক্তব্য শুনবেন। তিনি নির্বাচনকে সামনে রেখে কী ধরনের মেসেজ দিবেন সেটাই কিন্তু এখানকার মানুষ যারা ভোটার এবং যারা জনসভায় অংশগ্রহণ করেছেন তারা অপেক্ষায় আছেন। এই ছিল আমার থেকে কুমিল্লা টাউন হল থেকে সর্বশেষ। ফাইজা। জীবন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির জীবন। শেরপুরে জামাত নেতা হত্যার বিচার না হলে এবং দেশ সহিংস হয়ে উঠলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ একথা বলেছেন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে দলীয় প্রার্থী মোহাম্মদ মহসিনের সমর্থনে বাঞ্ছারামপুর বড়বাজার খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। আমাদের জামাত ইসলামী যে নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকাশ্য প্রচারাভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে, খুনিদেরকে গ্রেফতার করতে হবে। আর যেন জামাত ইসলামী সহ কোন দলের প্রার্থীদের উপরে হামলা করা না হয়, সেটা নিশ্চিত না করলে দেশ যদি সহিংস হয়ে ওঠে এই নির্বাচন নিরপেক্ষ হবে না। জামাত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি বিপন্ন হবেন নারীরা। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জামাত শিবিরের আক্রমণের শিকার ভুক্তভোগী নারী কর্মীদের সাথে নিয়ে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জামাত শিবির নারীদের অনলাইন অফলাইন সব মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করছে। এ সময় রুহুল কবির রিজভী আরও বলেন, জামাত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের নারীরা। তারা নারীদের ভোটের মাঠে নামিয়েছে কিন্তু একজন নারীকে এমপি প্রার্থী করেনি। রুহুল কবির রিজভী বলেন, এমন একটি গুপ্ত দলের গুপ্ত কার্যক্রমে দেশের মানুষ পাত্তা দেবে না। কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে এদেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা, কারণ আপনারা তাদের পরিপূর্ণ বিকাশ আপনারা চান না। তারা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিক, এটা আপনারা চান না। তারা একটি রাষ্ট্রের নেতৃত্ব দিক, এইটা আপনারা চান না। নির্বাচনের দিন নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে বলেও অভিযোগ করেছেন ঢাকা 11 আসনের এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। এদিকে নির্বাচনী প্রচারের 9ম দিনে সকাল থেকে রাজধানীর অলিগলি চষে বেরিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। বাসযোগ্য ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন তারা। বিস্তারিত শেখর আজাদের রিপোর্টে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনটিতে অন্য দিনের চেয়ে একটু বেশি গুরুত্ব দিয়েই প্রচারে নামেন রাজধানীর বিভিন্ন আসনের প্রার্থীরা।
ঢাকা ১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক সকালে মিরপুর এলাকায় গণসংযোগ করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি নির্মূল করা ও মাদক সমস্যা নিরসনের অঙ্গীকার করেন তিনি। আমার এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত করার জন্য, আমার এই এলাকাকে মাদক মুক্ত করার জন্য আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আমি সবার আগে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে অসাধু মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে আমি আমার এই পল্লবী রূপনগরকে একটি মাদক মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করব। এদিন মেরুলবাড্ডার ভোটারদের কাছে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জামাত জোটের প্রার্থী নাহিদ ইসলাম। নির্বাচনের আগেই হত্যা, হামলার ঘটনা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। মানুষ নতুন দিন চায়, নতুন বাংলাদেশ, সংস্কারের রাজনীতি চায়, কিন্তু মানুষের ভিতরে একটা ভয় এবং আতঙ্ক আছে, কারণ মানুষ সন্ত্রাস দেখতে পাচ্ছে ইলেকশনকে কেন্দ্র করে। শেরপুরে এই সন্ত্রাস তারা দেখেছে, হত্যা করা হয়েছে ইলেকশনকে কেন্দ্র করে, প্রথম হত্যাকাণ্ড এটি। মানুষ এই হানাহানির রাজনীতি চায় না। আমরা মনে করি যারা এগুলো করছে, মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে সেটার ফলাফল দেবে। ঢাকা ৮ আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি শাহবাগ এলাকায় গণসংযোগ করেন। বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ডের সমালোচনা করে তিনি বলেন, এটি ভারতীয় ব্যবস্থা যা চালু করতে চাইছে বিএনপির মধ্যে অনুপ্রবেশকারী আওয়ামী লীগের লোকজন। ভারতে আধার কার্ড চালু করেছিল মোদী সরকার, ছোট ছোট কার্ড চালু করেছিল। এই কার্ডের মাধ্যমে নাকি বিজেপি হলো ক্ষমতায় আসছে, তারপরে এই কার্ডের কোনো খোঁজ ছিল না। কার্ডের অধীনে বিএনপির মধ্যে আওয়ামী লীগের অনেক লোক অনুপ্রবেশ করেছে। এই লোকগুলা বাংলাদেশের মানুষের তথ্য ইনফরমেশন কালেক্ট করে ভারতে পাচার করে দিতেছে, এবং এই কার্ডের যে প্রজেক্টটা, এটা একটা ইন্ডিয়ান প্রজেক্ট। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা। যতটুকু বাস্তবায়ন সম্ভব ইশতেহারে ততটুকু দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কোনো অবাস্তব স্বপ্ন দেখাতে চায় না তারা। শুক্রবার গুলশানের হোটেল লেকশোর এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই ইশতেহার জনগণের সঙ্গে দীর্ঘ কথোপকথনের ফল। আপনারা জানেন, জুলাই পদযাত্রা থেকে শুরু করে আমরা দেশের পথে প্রান্তরে গিয়েছি, আমরা মানুষের কথা শুনেছি, মানুষ আমাদেরকে তাদের বক্তব্যগুলো দিয়েছেন, তাদের দাবিগুলো জানিয়েছেন। আমরা সমাজের বিভিন্ন কমিউনিটির সাথে বসেছি, তাদের কথা শুনেছি, বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর সাথে বসেছি, শ্রমিকদের নেতৃত্বের সাথে বসেছি। সকলের কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, সারা দেশে ততই বাড়ছে নির্বাচনী ব্যস্ততা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। কুমিল্লায় 11টি আসনেই চলছে প্রার্থীদের ব্যস্ততা। কুমিল্লা 10 আসনের বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া ধানের শীষ প্রতীক নিয়ে প্রচারণা চালান নাঙ্গলকোটের নিশ্চিন্তপুর ও লালমাই এলাকায়। এদিকে একই আসনে জামাত ইসলামের প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত প্রচারণা চালান নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। কক্সবাজার 1 আসনে প্রচারণা ও নির্বাচনী সভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 71-এ যারা সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছিল, তারাই আবার নতুন রূপে ফিরে এসে নির্বাচনে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সকলকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। চট্টগ্রাম 4 আসনে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় গণসংযোগ করেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। এ সময় ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি এই অঞ্চলের মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও বান্দরবান, নাটোর, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ সহ সারা দেশে নির্বাচনী প্রচারণা চালান প্রার্থীরা। সময় হলো বায়াজিৎ স্টিল বিরতির। ফিরে এসে আরও থাকছে। 5 দফা বেড়ে স্বর্ণের দাম একবারে কমল 14,000 টাকা।
ফিরে এলাম বিরতির পর। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 6টার প্রাইম নিউজে। এবার চলে যাচ্ছি সংবাদে। আবু সাইদের কবর জিয়ারতের পর এই মুহূর্তে তারেক রহমান রংপুরের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই যাত্রা করবেন। সেখানে নির্বাচনী জনসভায় যুক্ত হবেন। রংপুর ঈদগাহ ময়দানে নির্বাচনী সমাবেশ চলছে। কিছুক্ষণ পরেই আমি যেমনটি জানাচ্ছিলাম বক্তব্য রাখবেন তারেক রহমান। এ ব্যাপারে সর্বশেষ তথ্য জানতে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী আবু সাইদের কাছে, দুঃখিত আমিনুলের কাছে। আমিনুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বিস্তারিত রংপুরের জনসভা থেকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি রংপুর ঈদগাহ মাঠে ময়দানে নির্বাচনী সমাবেশের জন্য প্রস্তুত আছে। সর্বসাধারণ সেখানে যুক্ত আছেন এবং অপেক্ষা করছেন বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের জন্য। তিনি এই মুহূর্তে আবু সাইদের কবর জিয়ারত করে রংপুরের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই যাত্রা করবেন আমরা জানতে পেরেছি, এবং তিনি সেখানে পৌঁছে সর্বসাধারণের জন্য নির্বাচনী প্রচার প্রচারণা চালাবেন এবং তার বক্তব্য রাখবেন। সে ব্যাপারে আমরা বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি আমাদের রংপুর প্রতিনিধি আমিনুলের সাথে। আমিনুল, আশা করি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। সেই সাথে মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি মহান রাব্বুল আলামিন যেন ওনাদেরকে বেহেশতের শ্রেষ্ঠতম মাকাম দান করেন। বন্ধুরা আমার, এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি দিনাজপুর 5 সংসদীয় আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন একটি। দর্শক, এই মুহূর্তে আমরা জানবো নাদিয়া ফার্নিচারের সৌজন্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর মেলায় মেলায়। দর্শক, মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু, আপনি জানাবেন, একদিকে আজ ছুটির দিন এবং দ্বিতীয়ত আগামীকালকে বাণিজ্য মেলা শেষ হয়ে যাচ্ছে। এই দুটো পরিস্থিতি মাথায় রেখে এই মুহূর্তে বাণিজ্য মেলায় আপনি কেমন ভিড় দেখছেন? সাধারণ মানুষ কোন ধরনের জিনিসপত্র বেশি কেনাকাটা করছে? আগ্রহ কোন দিকে দেখছেন? যেমনটি বলছিলেন যে আজ কিন্তু বাণিজ্য মেলার ছুটির দিন চলছে। আগামীকাল কিন্তু বাণিজ্য মেলার শেষ দিন, যার কারণে কিন্তু বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের আমরা সকাল থেকে ভিড় দেখেছি এবং সন্ধ্যার পর থেকে কিন্তু প্রচুর ভিড় আমরা দেখেছি। আমরা এই মুহূর্তে রয়েছি বাণিজ্য মেলার যে ফার্নিচারের যে প্যাভিলিয়ন রয়েছে নাদিয়া ফার্নিচার লিমিটেডের, এই স্টলে রয়েছে। আমরা একটু কথা বলতে চাই যে মেলা উপলক্ষে আসলে তারা কি আমরা একটু কথা বলতে চাই যে আসলে মেলা উপলক্ষে আপনাদের যে অফারগুলো রয়েছে এবং শেষ মুহূর্তে যে অফার রয়েছে সেই সম্পর্কে আমরা একটু জানতে চাইবো। অফার আমরা প্রতিটা কাস্টমারের জন্য যেটা রেখেছি সর্বোচ্চ 12% ডিসকাউন্ট, এটা আমাদের শোরুম প্লাস মেলাতে রেখেছি। মেলাতে এই সময় আমরা প্রচুর পরিমাণে ভিজিটর পাচ্ছি, এটা একটা ভালো দিক আমাদের জন্য। বাট সেরকম আসলে ক্রেতা আমাদের এই বছর তেমন একটা পাওয়া হয়নি। তো আমরা অনেকগুলো ভিজিটরকে আমরা আমাদের খেতে পারছি। হয়তো সামনের বছরের জন্য কিছু আইডিয়া আমরা পেয়েছি, হয়তো আগামী বছর আমরা ভালো কিছু নতুন আরো কিছু নিয়ে আসতে পারবো। আর আমরা আরো চাচ্ছি যে কাস্টমার যদি যারা আমাদের এখানে মেলায় আসতে পারে নাই, বিভিন্ন শোরুমে
তারা আমাদের যে ঢাকার যে কোনো নিয়ারেস্ট যে শোরুমগুলো আছে সেখানে সেম অফারটাকে পাবে। আগামীকালকে আমাদের মেলা শেষ দিন, আশা করি আগামীকালকেও এই আজকে যে সমপরিমাণ লোকের ভিড় হয়েছে আমরা আশা করি শেষ দিন হিসেবে তার থেকে আরো ভালো আমরা আশা করতেছি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনলেন যে উনি যে বিষয়টি বললো যে হয়তো আগামীকালকে শেষ দিন রয়েছে এবং শেষ দিনে হয়তো ক্রেতা দর্শনার্থীদের প্রচন্ড ভিড় থাকবে এবং তাদের যেই প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে বাণিজ্য মেলা থেকে আমার কাছে সব শেষ। বাবলু, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, বাণিজ্য মেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। সময় হলো আরো একটি বিরতির সাথে থাকুন। বিরতির পর আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রাইম নিউজে। এবার বাণিজ্য সংবাদ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। দুই মাসেরও কম সময়ের মধ্যে 5 দফা বৃদ্ধির পর অবশেষে একবারে 14,600 টাকা কমল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও তা পুনর্নির্ধারিত করা হলো। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকে কার্যকর নতুন দাম অনুসারে 22 ক্যারেট মানের 1 ভরি স্বর্ণ 2,71,363 টাকা। এছাড়া প্রতি ভরি 21 ক্যারেট মানের স্বর্ণের দাম 2,59,000, 18 ক্যারেট প্রতি ভরি 2,22,024 এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি 1,82,833 টাকা। কমেছে রূপার দামও। আজ থেকে 22 ক্যারেটের 1 ভরি রূপা 7,757, 21 ক্যারেট 7,407, 18 ক্যারেট 6,357 এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা 4,782 টাকা। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। বিলুপ্তির পথে হবিগঞ্জের বাহুবল ও চুনারুঘাটের আখের চাষ ও আখের গুড়ের ঐতিহ্য। দিন দিন আখের আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা। উৎপাদন খরচ বৃদ্ধি, ন্যায্য মূল্য না পাওয়া এবং সরকারি পৃষ্ঠপোষকতা না থাকার কারণে ব্যাপক ক্ষতিতে চাষিরা। এই অঞ্চলের আখ চাষ নিয়ে গবেষণা ও চাষিদের সার্বিক সহযোগিতার জন্য রয়েছে সুগার ক্রপ ইক্ষ গবেষণা ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সহযোগিতা না পাওয়ার অভিযোগ রয়েছে চাষিদের। তবে কর্মকর্তারা বলছেন, তাদের জনবল সংকটের কথা। নানা সীমাবদ্ধতার মাঝেও চলতি বছর হবিগঞ্জে 290 হেক্টর জমিতে 48 জাতের আখের আবাদ হয়েছে। আরও একবার নিচ্ছে বাজেটের বিরতি। এরপর আরও থাকছে বিদেশি কোম্পানির জন্য উন্মুক্ত হচ্ছে ভেনেজুয়েলার তেল খাত। দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যা 6টার প্রাইম নিউজ। দর্শক, লাকসামে এই মুহূর্তে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভোগ করে আবার কেউ এখনো ফিরে আসেননি, এটা ধরে নেওয়ার আর কোনো কারণ থাকছে না। যারা ফিরে আসেননি তারা এই জগতে আছেন, এই আশাটাও নিভে গেল। 36 জুলাই বা 5 আগস্ট পট পরিবর্তনের পর যারা বেঁচে ছিলেন তারা ফিরে এসেছেন, কিন্তু যারা ফিরে আসেননি তাদের ভাগ্যে কি হয়েছে আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা যখন গুম হওয়া পরিবারগুলোর কাছে গিয়েছি তখন তাদের মা বাবা, তাদের স্ত্রী, ভাই বোন, অবুঝ সন্তানেরা আমাদেরকে জিজ্ঞেস করেছে, আমাদের প্রিয়জন কি বেঁচে আছেন, আপনারা কি তার কোনো খবর জানেন? আমরা বলেছি আমাদের কাছে কোনো খবর নেই। শিশুরা অনেক সময় হাত ধরে টেনে একটা দেয়ালের পাশে নিয়ে গেছে, আপন মনে ছবি এঁকেছে বাবার ছবি,
ছবি দেখে আঙ্গুল দিয়ে বলতেছে আমার বাবা কি আর কোনোদিন ফিরে আসবে? দর্শক, লাকসামে এই মুহূর্তে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি আপনারা দেখছিলেন তারই অংশবিশেষ। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে দেশের বাইরের খবর। দেশের তেল শিল্পে বিদেশি কোম্পানির অংশগ্রহণ আরও সহজ করতে একটি নতুন আইন অনুমোদন করেছে ভেনেজুয়েলা। গতকাল সর্বসম্মতিক্রমে আইনটি অনুমোদন করে দেশটির জাতীয় পরিষদ। এরপর তাতে স্বাক্ষর করেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। এই আইনের ফলে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোলিওস দে ভেনেজুয়েলার দীর্ঘদিনের নিয়ন্ত্রণ শিথিল হবে। বিদেশি কোম্পানিগুলো নিজ দায়িত্ব ও ব্যয়ে তেলক্ষেত্র পরিচালনার সুযোগ পাবে। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকে ওয়াশিংটন বারবার জানিয়ে আসছে তারা ভেনেজুয়েলার তেল খাতে মার্কিন বিনিয়োগ দেখতে চায়। তারই পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ। এবার ইস্পাহানি স্পোর্টস নিউজ। সিরিজের দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 7 উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয়েছে প্রোটিয়াদের। সেঞ্চুরিয়নে টসে হেরে ব্যাটে নেমে শুরুতেই শাই হোপের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় উইকেটে 126 রানের জুটি গড়েন উইন্ডিজ। ব্যান্ডন কিং 49 ও সিমরন হেটমায়ার করেন 42 বলে 75 রান। পঞ্চম উইকেটে রাদারফোর্ড শেফার্ড গড়েন 76 রানের অবিচ্ছিন্ন জুটি। রাদারফোর্ড অপরাজিত থাকেন 24 বলে 57 রান। 4 উইকেটে 221 রানের বড় সংগ্রহ পায় উইন্ডিজ। রান তারায় দলীয় 27 রানে ফেরেন এইডেন মার্করাম। শেষ করব সন্ধ্যা 6টার প্রাইম নিউজ। তবে যাবার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। পরিবারতন্ত্রের ধারা পাল্টে দিতে চায় জামায়াত। নোয়াখালীর জনসভায় ডক্টর শফিকুর রহমান। রংপুর কালেক্টরেট মাঠে বিএনপির জনসভা, থাকবেন তারেক রহমান। নির্বাচনের দিন নিয়ে মানুষের মনে ভয় আছে বললেন নাহিদ ইসলাম। এনসিপির ইশতেহার প্রকাশ। প্রচারে সরগরম নির্বাচনী মাঠ, ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। 5 দফা বেড়ে স্বর্ণের দাম একবারে কমল 14,000 টাকা। বিদেশি কোম্পানির জন্য উন্মুক্ত হচ্ছে ভেনেজুয়েলার তেল খাত। দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। এই ছিল সন্ধ্যা 6টার প্রাইম নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।